গত বছর 2025 সালে আমেরিকার প্রতিরক্ষা বাজেট ছিল $850 বিলিয়ন। তো $850 বিলিয়ন ডবল, $1.5 ট্রিলিয়ন। এটা চাইছে সে 2027 সালে। যে কারণে অনেকেরই প্রশ্ন বা অনেকেই মনে করছেন যে আমেরিকা 2027 সালে বা তারপরে হয়তোবা বড় ধরনের একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সেই যুদ্ধটা কার সাথে? এই আমেরিকার রাষ্ট্রপতির এই যে চাওয়াটা বা সে যে প্রস্তাবটা নিয়ে আসছে, সেটা কোন সময় নিয়ে আসছে? যখন আমেরিকা অর্থনৈতিকভাবে বিশাল একটা চাপের মধ্যে আছে, যখন আমেরিকা তার যে মূল টোটাল যে অ্যাসেট বা তার যে টোটাল জিডিপি সেটার প্রায় কাছাকাছি লেভেলের বা সেটার অনেক বেশি পরিমাণে তার ঋণ আছে। ঋণের ভারে আমেরিকা এখন যেখানে যেভাবে পারছে ঘাপলা মারছে, ঠিক সেই সময় আমেরিকা তার ডিফেন্স বাজেটকে বা প্রতিরক্ষা বাজেটকে ডবল করতে চাইছে মাত্র 1 বছরের ব্যবধানে। কেন? কারণ হচ্ছে আমেরিকা প্রধানত ল্যাটিন আমেরিকার দেশগুলোকে পুরোপুরি তার দখলে নিতে চাইছে, পুরোপুরি তার অধীনে। সহজ এবং সিম্পল একটা বাক্য, আমেরিকার ল্যাটিন আমেরিকাতে যে দেশগুলো আছে সেই দেশগুলোতে যেই সমস্ত সরকার আমেরিকার সাথে ব্যবসা করবে না, আমেরিকা যে কন্ডিশন দিবে বা শর্ত দিবে সেই শর্ত মানবে না, আমেরিকার সাথে শত্রুতা পোষণ করবে এবং আমেরিকার বাইরে অন্য কারো কাছে তার যে খনিজ সম্পদ আছে, ন্যাচারাল রিসোর্স আছে, সেগুলোকে বিক্রি করবে, সেই সরকারকে পতন ঘটানোর জন্য আমেরিকা দরকার হলে সৈন্য, দরকার হলে সেখানে বিক্ষোভ ঘটাবে, দরকার হলে সেখানে সে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করবে। সেটার জন্য সে কারো কাছে কোনো মানে কি বলে, কারো কাছ থেকে সে অনুমতিও চাইবে না, আর কোনো ধরনের হচ্ছে ওই সুশীল মুশীল বক্তব্য সে চাইবে না। সহজ কথা এটা আমেরিকার। যদিও আমেরিকা এই কাজটা আজকে না বহু বছর ধরেই করছে, কিন্তু এখন ওই যে আগে পর্দার আড়াল থেকে করতো, এখন সে পর্দা টর্দা উঠে দিছে। কিসের পর্দা, কিসের কি, মনের পর্দা, বড় পর্দা, এটা হচ্ছে এখন আমেরিকার বড় ডায়লগ। তো আমেরিকা এই যে কাজটা করছে, ভেনেজুয়েলাতে সে সরকার পরিবর্তন করার পর এখন বলছে ভেনেজুয়েলার নতুন যে সরকার আসছে তার সাথে আমরা একত্রে, তার সাথে যোগাযোগ আছে এবং সেই সরকারের উপর আমাদের যথেষ্ট পরিমাণে প্রভাব আছে। সেই সরকার যদি আমাদের প্রভাবের বাইরে চলে যায় তাহলে সরকার জানে যে আমরা কি করব। এটা আমেরিকার কথা, যে সেখানে সরকার যদি আমাদের প্রভাবের বাইরে চলে যায় তারা জানে যে আমরা, সুতরাং সেই সরকার আমাদের প্রভাবের বাইরে যেতে পারবে না। আর শুধু তাই না, এর বাইরেও আমেরিকার কথা হচ্ছে কলম্বিয়াতে, তারপরে হচ্ছে কিউবাতে, তারপরে হচ্ছে সেখানে আরো যে কয়েকটা দেশ আছে যারা আমেরিকার বিরুদ্ধে বা কিছুটা হচ্ছে চীন এবং রাশিয়াপন্থী, তাদেরকে সে শায়েস্তা করার জন্য প্রস্তুত। এখন প্রশ্ন হচ্ছে এখানে, ইউরোপ এটার কোন জায়গাতে থাকবে? ইউরোপ এত বছর পর্যন্ত আমেরিকা যতটাই হচ্ছে এই দস্যুপনা করুক, ইউরোপ নিজেকে অনেকটা হচ্ছে সুশীল হিসাবে সারা বিশ্বের কাছে দেখানোর চেষ্টা করছে। আমি সুশীল, আমেরিকা যা করে করুক, আমার হচ্ছে কিছু সুশীল লেভেলের বক্তব্য থাকবে, আমি পিছন থেকে আমেরিকার সাথে থাকলেও সুশীল লেভেলের বক্তব্য থাকবে। কিন্তু সেই সুশীল লেভেলের বক্তব্যটা গত 2টা জায়গায় ইউরোপ দিতে পারে নাই। একটা হচ্ছে ইসরায়েলের গাজা ভূখণ্ডে আক্রমণ, আর একটা হচ্ছে আমেরিকার এই নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা আক্রমণ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে যাওয়া। ইউরোপ এখানে কোনো সুশীল টাইপের বক্তব্য দিয়ে পার পায়নি। আমেরিকা বলছে আমার পক্ষে থাকবা নাকি না থাকবা, বিপক্ষে থাকলে সরাসরি বলো। তখন ইউরোপ বলছে যে ঠিক আছে, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। তো এখন এই নিকোলাস মাদুরোকে যদি আমেরিকা তুলে নিতে পারে, তাহলে প্রশ্ন হচ্ছে আমেরিকা গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে তুলে নিতে পারে কিনা। কারণ আমেরিকা গ্রিনল্যান্ডকেও চাইছে, আমেরিকা সরাসরি বলেছে, আমেরিকা প্রেসিডেন্ট গত সপ্তাহে বলছে যে আমি গ্রিনল্যান্ডকে চাই, তুমি সরাসরি দিবা অথবা বিক্রি করবো অথবা আমি সেনাবাহিনী দিয়ে নিয়ে নেব। তো গ্রিনল্যান্ড কার? গ্রিনল্যান্ড হচ্ছে এখন ডেনমার্কের অধীনে একটা জায়গা। ডেনমার্ক হচ্ছে ন্যাটোর একটা সদস্য। ন্যাটোর সদস্য মানে কি? ন্যাটোর সদস্য মানে হচ্ছে রাশিয়া বিরোধী একটা সামরিক জোট এবং আমেরিকার সবচাইতে বড় পাওয়ার। এখন এই ন্যাটোর সদস্য দেশের একটা অংশ যদি আমেরিকা খাবলা মেরে নিয়ে নেয়, দখল করে নেয়, ছিঁড়ে নেয়, খামচে নেয়, ন্যাটোর অন্য দেশগুলো তার বিরুদ্ধে দাঁড়াবে কিনা? প্রশ্ন হচ্ছে যেই দেশগুলো নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার সময় আমেরিকার বিরুদ্ধে কথা বলে নাই, সেই দেশগুলো এখন এই গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে তুলে নিলে বা গ্রিনল্যান্ডকে আমেরিকা দখল করে নিলে আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবে?
প্রশ্ন। আরেকটা বিষয় হচ্ছে রাশিয়ার এবং খুব সম্ভবত চীনের কিছু তেলের জাহাজ তারা ভেনেজুয়েলা থেকে তেল নিয়ে যাচ্ছিল। সেই সময় আমেরিকা এবং ব্রিটেন একত্রে সেই জাহাজে আক্রমণ করে সেই জাহাজকে জব্দ করে। এটা আসলে বড় ধরনের কোনো বিষয় না, সহজ কথা যেটা, এই চুরিগুলো সবাই করে। এগুলোকে আমেরিকা বলছে চুরি, যদি চুরিও ধরে এই চুরিগুলো সবাই করে। এই উপসাগরীয় অঞ্চল থেকে বসরা উপসাগর যেটাকে বলে, পারস্য উপসাগর যেটাকে বলি, অর্থাৎ যেখানে কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, এরপরে হচ্ছে কুয়েত, ইরাক এবং ইরানের তেল গ্যাস যেই সাগরে উপসাগরে, সেখান থেকে আমেরিকার জাহাজ এরকম প্রায় হচ্ছে চুরি করে নিয়ে যায়। অনেক সময় ইরান ওই জাহাজগুলো ধরে না, ইরান ওই জাহাজগুলোতে আক্রমণ করে তারপরে ধরে। অনেক সময় বলে যে এই জাহাজের মালিককে জানি না। সুতরাং এই জিনিসগুলো হয়, ঘটে। কিন্তু বিষয় হচ্ছে আমেরিকা এই জাহাজ আটকের পরে সেটা নিয়ে ব্যাপক পরিমাণে একটা ভাইব তৈরি করেছে যে আমরা রাশিয়ার একটা তেলবাহী জাহাজ আটক করেছি। প্রশ্ন হচ্ছে এই রাশিয়ার তেলবাহী জাহাজ আটক করা, এটার সাথে ব্রিটেনের যুক্ত থাকা এবং এটাকে এত ব্যাপকভাবে প্রচার করার উদ্দেশ্য কি? কারণ এই জাহাজকে আমেরিকা এক মাস বা 2-3 মাস আগে হচ্ছে, এই 2-3 সপ্তাহ আগে এই জাহাজকে আটক করার চেষ্টা করছে আমেরিকার কথা অনুযায়ী, যে এই জাহাজকে আমরা আটক করার চেষ্টা করছি যখন এটা ভেনেজুয়েলা যাচ্ছিল। আমরা হঠাৎ করে জাহাজ হচ্ছে রাডার থেকে উধাও হয়ে যায়, আমরা খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে পাইনি। আটলান্টিক মহাসাগর বিশাল একটা সাগর, খুঁজে টুজে পাইনি, পাও নাই। তাহলে আজকে কেন মাদুরোকে গ্রেফতার করার পরে, যখন তুমি এই গ্রিনল্যান্ড নিয়ে উচ্চবাচ্য করা শুরু করেছো এবং সেখানে ইউরোপ এই গ্রিনল্যান্ডের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ইউরোপ বলছে যে না, গ্রিনল্যান্ডকে নিয়ে হচ্ছে আমেরিকা যত কথাই বলুক, এটা ইউরোপের অংশ এবং ন্যাটোর মধ্যে এ ধরনের কোনো ঘটনা আমরা ঘটতে দেবো না, আমেরিকার কাছে এটা ছাড়বো না, অনেক কিছু। আমেরিকা বলছে ঠিক আছে, রাশিয়ার একটা জাহাজ ধরে আমি একটু হাক ডাক দিয়ে দেখি ইউরোপ কি বলে। ইউরোপ বলছে হ্যাঁ, ভালো কাজই তো করেছো, আরে এইটাই তো দরকার, আমরা তো আমেরিকার কাছ থেকে এইটাই চাইছি, এই নেতৃত্বই তো চাই আমেরিকার কাছ থেকে। তুমি রাশিয়ার জাহাজ ধরেছো, একটা বিশাল কাজ করে ফেলেছো। ইউরোপ আবার আমেরিকাকে সাপোর্ট দিচ্ছে, আমেরিকার পক্ষে কথা বলছে। ব্রিটেন মানে ঝাঁপাই পড়ে বলছে যে রাশিয়া জাহাজ যে গ্রেফতার করেছে এটার সাথে তো আমরা ছিলাম। আমেরিকা যদিও বলে নাই যে ব্রিটেন ছিল কিনা, ব্রিটেন নিজের থেকে বলছে এটার সাথে আমরা ছিলাম, বিশাল একটা কাজ করে ফেলেছি। এখন এই যে বিশাল কাজ করে ফেলেছে, এটার মাধ্যমে আসলে ট্রাম্প ইউরোপকে ঘুরাচ্ছে আর কি, আমাদের বরিশালে বলে যে লেজে লেজে ঘুরাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি এই ইউরোপের ওই ভূখণ্ড নিয়ে টান দেয় কি হবে? যাই হোক, এটা একটা আলোচনার অংশ হিসেবে আজকে রাখলাম। এখন ইরান নিয়ে আসি। ইরানের সংকট কি? ইরানের সংকট হচ্ছে দুটো ভিন্ন বাস্তবতা, দুই পক্ষ দুই ধরনের কথাবার্তা বলে এবং সেগুলো নিয়েই এই আলোচনা এবং এই সমস্যা। আমরা আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে ইরানের এই সংকটে আমেরিকা